আজ পাত্রপক্ষ দেখতে এসেছে তোফাকে, কিন্তু পাত্রের স্থান তার একমাত্র চক্ষুশূল দ্য বুয়েটিয়ান আরসালান খানকে দেখে আকাশ থেকে পড়ল তোফা। ফারুক আহমেদ এবং নাইসা আহমেদের একমাত্র সন্তান তোফা। চঞ্চল প্রকৃতির মেয়েটার স্বভাবই হলো উড়ে উড়ে বেড়ানো। মেধা শক্তি ভালো হলেও পড়াশোনায় বড্ড ফাঁকিবাজি করত সে। ফলাফল স্বরূপ রেজাল্ট দিনকে দিন খারাপ হতে থাকে। তখনই তার জীবনে আবির্ভাব ঘটে আরসালান খান নামক সুদর্শন গম্ভীর প্রকৃতির অত্যন্ত পড়ুয়া এই বুয়েটিয়ান পুরুষের। এই ভদ্র পুরুষ তোফার বাবার বাল্যকালের বন্ধু আনোয়ার খানের বড় ছেলে। সারা জীবন বাবা মায়ের মুখে আরসালান নামক পুরুষের প্রশংসা এবং উদাহরণ শুনতে শুনতে বিরক্ত হয়ে যা তোফার টিচার হিসেবে রাখা হয় আরসালানকে। আরসালান ভীষণ ব্যস্ত মানুষ হওয়ার সত্ত্বেও তোফাকে পড়াতে রাজি হয়। তাদের বাসা একই রোডে এবং তার বাবার বন্ধুর মেয়ে বলেই হয়তো, কিন্তু বেঁকে বসে তোফা সে কিছুতেই আরসালানের কাছে পড়বে না। অন্যদিকে তোফার বাবাও নিজের সিদ্ধান্তে অটল থাকেন। এক প্রকার বাধ্য হয়ে আরসালানের কাছে পড়তে বসতে হয় তোফার। গম্ভীর প্রকৃতির আরসালানকে প্রথম প্রথম ভালোই লাগতো তোফার, কিন্তু এই ভালো লাগা অভালো লাগায় পৌঁছালো যেদিন প্রথমবারের মতো আরসালানের হাতে মার খেল সে। এসএসসি পরীক্ষা তখন সন্নিকটে, তবু পড়াশোনা নিয়ে কিছুতেই সিরিয়াস হচ্ছিল না তোফা। সেদিন ও পড়া ফাঁকি দিল সে। আরসালান পড়া ধরলে সে কিছুই বলতে পারল না। ধৈর্যের বাঁধ ভাঙল আরসালানের। হাতের কাছে থাকা স্টিলের স্কেল দিয়ে তোফার হাতে পরপর কয়েকটা বাড়ি মারল। মুহূর্তেই লাল হয়ে ফুলে উঠল তোফার নরম তুলতুলে হাত দুটো। খুব কাঁদল সে, কিন্তু আরসালান নামক পুরুষের মনে বোধহয় মায়া জাগল না। শেষ মেরেই থামল না। অনেক অপমান করলো তোফাকে। এরপর থেকে নিয়মিত মার বকা, কান ধরা, অপমানের ওপরেই থাকতে হয়েছে তোফার। জীবনটা তেজপাতা হয়ে গিয়েছে তার আরসালানের কারণে। বাবা মায়ের সামনে হাজার কেঁদে কেটেও লাভ হয়নি। যদিও এসব মার এবং অপমান কাজে দিয়েছে, পড়াশোনা নিয়ে সিরিয়াস হতে বাধ্য হয়েছে তোফা। ফলাফল স্বরূপ এসএসসিতে গোল্ডেন এ প্লাস পেয়েছে সে। এসএসসি পরীক্ষাটাও বেশ ভালো হয়েছে তার। এখনও অবশ্য রেজাল্ট আসা বাকি। তবে সেদিন থেকেই আরসালানকে সহ্য করতে পারে না তোফা, বাবার জন্য বাধ্য হয়ে। এই অবধি এই লোকের কাছে পড়লেও তাকে বড্ড অপছন্দ করে সে। তার অপছন্দের মানুষের লিস্টে এই পুরুষ সর্বপ্রথম আছে। সর্বপ্রথমেই আর সেই ব্যক্তি সাথে কিনা তার বাবা তাকে বিয়ে দিতে চাচ্ছে। শিউরে উঠল তোফা। ঘর থেকে বেরিয়ে আসলো, খেয়াল করলো শুভ্র রঙা পাঞ্জাবি পরিহিত আরসালান তাকিয়ে আছে তারই দিকে। কি শীতল তার দৃষ্টি। দ্রুত নজর হটালো তোফা। এতক্ষণ ওই রাক্ষসের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়েছিল ভেবে ভয়ে ঢোক গেল কয়েকবার। শাড়ির আঁচল খামচে ধরে মাথা নত করে গুটি গুটি মেরে পড়ে রইল সে সোফার এক কোণে, আরসালানের মা তাবাসসুমের পাশে। আজই শেষ পরীক্ষা ছিল তোফার। প্র্যাকটিক্যাল এক্সাম শেষ করে নাচতে নাচতে বাড়ি ফিরল সে। কিন্তু বাড়ি ফিরতে নাইসা আহমেদ তাড়াহুড়ো করে গোসল করতে পাঠালেন তোফাকে। তোফা তাড়াহুড়োর কারণ জানতে চাইলেও কিছু বলেনি উনি। গোসল সেরে বেরোনোর পর তোফা তার চাচাতো বোন শাম্মীকে দেখতে পেল রুমে। স্বামী নিজ হাতে সুন্দর একটা শাড়ি পরিয়ে দিল তোফাকে। পুতুলের মতো সুন্দর, ছোট্ট এবং আহ্লাদী মেয়েটাকে শাড়িতে আরো আদুরে লাগছে দেখে খুব প্রশংসা করলো স্বামী। লজ্জায় লাল হলো তোফা, বুঝলো না এসবের কারণ। বারংবার জিজ্ঞাসা করার পর এক পর্যায়ে বোমাটা ফাটালো স্বামী। তোফার মাথায় চাটি মেরে বলল, আরে গাদি, আজকে তোকে দেখতে আসবে। তোফা কি বলবে ভেবে পেল না, কিছু বলার সুযোগটাই পেল না সে। এরই মধ্যেই
পাত্রপক্ষ হাজির। তারপর আবার পাত্রের জায়গায় আরসালান নামক রাক্ষসকে দেখে আপাতত থতমত খেয়ে আসে সে। ছেলেটা তো পড়াশোনা শেষ, বুয়েটে শিক্ষকতা করছে, প্রায় 6 মাস হতে চললো। এবার বিয়েটা দেয়াই যায়। আমার তো ভাই একটা মেয়ের অনেক শখ ছিল, কিন্তু আল্লাহ দুটো ছেলে দিয়ে দিল। তোফা মাকে আমাদের আরসালানের জন্য নেওয়ার ইচ্ছা তো বহু আগে থেকে। আপনারা তো জানেনই। আপনারা মজা ভেবেছেন কি না জানি না, আমি কিন্তু শুরু থেকেই সিরিয়াস ছিলাম। তোফার বয়স 18 হওয়ার অপেক্ষায় ছিলাম। এখন আরসালানও সেটেলড, আর তোফার বয়সও 18 হয়েছে। এবার আমি আর আরসালানের বাবা চাচ্ছিলাম বিয়েটা দিয়ে সম্পর্কটা জুড়ে দিতে। ভাই ভাবি আপনারা কি বলেন? কথাগুলো বলে থামলেন আরসালানের মা মিসেস তাবাসসুম। স্ত্রীর কথায় সায় দিলেন আরসালানের বাবা আনোয়ার সাহেব। ফারুক আহমেদ এবং নাইসা আহমেদের যদিও আরসালানকে ভীষণ পছন্দ, তবু দুজনের মনে বেশ দ্বিধাদ্বন্দ্ব কাজ করছে। নাইসা আহমেদ এবার একটু উসখুস করে বলে উঠলেন, কিন্তু আমাদের মেয়েটা তো এখন অনেক ছোট। নাইসা আহমেদের মনের অবস্থাটা বুঝলেন আনোয়ার সাহেব এবং মিসেস তাবাসসুম। আনোয়ার সাহেব বললেন, ভাবি আপনার মনের অবস্থাটা আমরা বুঝতে পারছি। আমরা আপনাদের ফোর্স করব না, তবে এটারও সমাধান আছে। আমরা এখন ঘরোয়াভাবে কাবিনটা করিয়ে রাখতে পারি। ও না হয় এখন আপনার কাছেই থাকলো, পরে যখন আপনাদের সঠিক সময় মনে হবে তখন না হয় সকল অনুষ্ঠানের মাধ্যমে ধুমধাম করে মামনিকে আমাদের ছেলের বউ হিসেবে ঘরে তুললাম। আপাতত হালাল একটা সম্পর্ক জড়িয়ে রাখতে চাই। নাইসা আহমেদ এই প্রস্তাবে প্রসন্ন হলেন। এটাও বুঝলেন আনোয়ার সাহেব এবং তাবাসসুম কিছুতেই তোফাকে হাতছাড়া করতে চাচ্ছেন না। খুশি হলেন উনি। ফারুক আহমেদও এই প্রস্তাবে খুশি খুশি রাজি হলেন। তোফার চোখ দুটো রাগে দুঃখে টলমল করছে। সে অভিমানী চোখে একবার বাবাকে আর একবার মাকে দেখলো। দুজন কি খুশি, অথচ তার দিকটা ভাবলো না। তার মতামতের কি প্রয়োজন নেই। তোফাকে অনেকটা সময় ধরে অবজার্ভ করছিল স্বামী। বয়সে বড় হলেও তোফার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তার। সে খুব ভালো করেই জানে তোফা কতটা অপছন্দ করে আরসালানকে। সে কিছু একটা ভেবে সামান্য গলা খাঁকিরি দিল। সাহস সঞ্চয় করে ফারুক আহমেদকে উদ্দেশ্য করে বলে উঠল, চাচু তোমরা তোমাদের আলাপ করো, ততক্ষণ না হয় তোফা ভাইয়ার সাথে একটু আলাদাভাবে কথা বলুক। এই প্রস্তাবে কেউই অসম্মতি তো প্রকাশ করল না। হাফ ছেড়ে বাঁচল তোফা। একটা সুযোগ পেয়েছে সে। যেভাবেই হোক বিয়েটা ভাঙতে হবে তার। আরসালানও যে তাকে একদমই পছন্দ করে না এটা খুব ভালো করে জানে সে। বিভিন্ন পরিকল্পনা করতে করতে সিঁড়ি বেয়ে উঠতে লাগলো তোফা। পেছন পেছন নীরবে আসছে আরসালান। ছাদে যাচ্ছে তারা দুজন। শাড়ি পরে হাঁটতে বেশ অসুবিধা হচ্ছে তোফার। খুব একটা শাড়ি পরা হয় না তার, তাই শাড়ি পরে হাঁটা চলার অভ্যাসটা নেই বললেই চলে। তার উপর মাথায় ঘুরছে নানান দুষ্টু পরিকল্পনা। অন্যমনস্ক হয়ে উঠতে উঠতে শাড়িতে পা বেঁধে হোঁচট খেল তোফা। পড়ার ভয়ে চোখের পাতা আপনা আপনি বন্ধ হয়ে আসলো। মৃদু চিৎকার করে উঠল সে। ভাবলো এই বুঝি হাত পা গেল, কিন্তু পরক্ষণেই কোমরে শক্তপোক্ত পুরুষালী হাতের স্পর্শ অনুভব করলো সে। হাতটা তার কোমর পেঁচিয়ে ধরেছে, জড়িয়ে নিয়েছে নিজের সাথে। নাকে পরিচিত একটা মিষ্টি সুবাস এসে ঠেকল তোফার। বুকটা ধড়ফড় করছে তার। পিট পিট করে চোখ মেলল সে। নিজের খুব কাছে আবিষ্কার করলো আরসালানকে। অজান্তেই কখন অপছন্দের পুরুষের বুকের কাছে পাঞ্জাবির অংশটা খামচে ধরেছে সে খেয়াল নেই তার। ছাদের খোলা দরজা থেকে শেষ বিকেলের রক্তিম আলোকছোটা এসে পড়ছে তাদের দুজনের মুখের ওপরে। সেই আলোতে এক দৃষ্টিতে আরসালানের গম্ভীর মুখপানে তাকিয়ে রইল তোফা। আরসালানের দুষ্প্রাপ চোখ দুটো তীক্ষ্ণ দৃষ্টিও তার ওপর নিবদ্ধ। না চাইতেও লাজে রাঙা হলো তোফা। লাজের রক্তিম
আবার ছড়িয়ে পড়ল ফর্সা কপলে। শেষ বিকেলের রক্তিম আলোয় মুখটা আরো রক্তিম দেখালো তুফার। আরসালান তোফাকে ছেড়ে কিছুটা দূরে সরিয়ে দাঁড়ালো। লজ্জায় দৃষ্টি নত হলো তুফার। আরসালান একবার নিজের বুকের কাছটা দেখে নিল, তারপর সোজা হয়ে শেষ দুটো সিঁড়ি ধরে উপরে যেতে যেতে বলে উঠল, হাঁটা চলাও অ্যাবনর্মাল। কথাটা কানে আসলো তুফার। লজ্জারা যেন ছাদ থেকে ঝাঁপ মেরে পালালো। রাগে পা থেকে মাথা পর্যন্ত জ্বলে উঠল তার। অন্যমনস্ক থাকায় একটু না হয় হোঁচট খেয়েছে, তাই বলে এভাবে বলবে? এভাবে তার হাঁটা চলা অ্যাবনর্মাল? তোফার মনে হলো এমন পড়ার হাত থেকে বাঁচার চেয়ে পড়ে হাত পা ভেঙে যাওয়া ভালো ছিল, অনেক ভালো। রাগে ফুলে ফেপে দুই সিঁড়ি একসাথে টপকে ছাদে উঠে গেল সে। দুপদাপ পা ফেলে এগোলো আরসালানের নামক রাক্ষস পুরুষের দিকে। শুনুন, আপনাকে আমি মোটেও বিয়ে করতে চাই না। আরসালানের নিকট পৌঁছানো মাত্র রাগী তেজি কণ্ঠে কথাটা বলে উঠল তোফা। অতঃপর অদর কামড়ে একরাশ বিরক্তি নিয়ে আরসালানের দিকে তাকিয়ে রইল উত্তরের আশায়। মাথায় তোলা শাড়ির আঁচলটা সেই কখন যেন খসে পড়েছে তোফার। বাতাসে কোমর অবধি লম্বা সিল্ক চুলগুলো দুলছে, কিছু চুল উড়ে উড়ে মুখের ওপরও ছড়িয়ে ছিটিয়ে পড়ছে। এতে বেশ বিরক্ত হচ্ছে তোফা। শীতটাও বোধ হয় আজ একটু বেশি পড়েছে। শরীরটা মৃদু কাঁপছে তোফার, কাঁপছে অদর জোড়াও। এই কম্পন সত্য প্রবাহের কারণে নাকি অতিরিক্ত নার্ভাসনেসের ফলে, বুঝতে পারছে না সে। আরসালান শীতল দৃষ্টি নিক্ষেপ করলো কম্পরত তোফার পানে। বেশি না, মাত্র কয়েক সেকেন্ডের জন্য। অতঃপর পুনরায় দৃষ্টির সামনে ফিরিয়ে গম্ভীর স্বরে বলে উঠল, আমারও কোনো ইচ্ছা নেই তোমার মতো চাইল্ডিশ ইম্যাচিউর মেয়েকে বিয়ে করার। ব্যাস। রাগের মাথাটা যেন আকাশ ছিল। মনে মনে আরসালানকে তুই তোকারি অবধি করলো তোফা। চিৎকার করে বলতে চাইল, আমি চাইল্ডিশ ইম্যাচিউর, তাইলে আমারে বিয়ে করতে রাজি হলি কেন বেয়াদব বেটা, ফালতু কোথাকার। কিন্তু মনের কথাগুলো মনেই রয়ে গেল তোফার। মুখ ফুটে আর বলা হলো না, কেবল শক্ত কণ্ঠে বলল, তাহলে রাজি হচ্ছেন কেন? আমাকে তো আপনার একটুও পছন্দ না, একটুও না। কারণ তুমি আমার বাবা মায়ের পছন্দ। আমার তো ইচ্ছা ছিল একজন ম্যাচিউর, সেন্সিবল এবং আন্ডারস্ট্যান্ডিং মেয়েকে বিয়ে করার। কিন্তু আমার বাবা মায়ের তোমার মতো একটা বাচ্চা মেয়েকে পছন্দ হয়ে গেল। হোয়াট এভার। দাঁতে দাঁত চেপে কথাগুলো হজম করলো তোফা। জোরে জোরে শ্বাস ফেলে বোঝানোর ভঙ্গিতে বলল, দেখুন, আপনি আমাকে পছন্দ করেন না, আমিও আপনাকে পছন্দ করি না। আপনার মতে আমি মোটেও আপনার যোগ্য নই। আমি সত্যি আপনার মতো একজন মহান জ্ঞানী মানুষের যোগ্য নই। এবার প্লিজ বিয়েটা ভেঙে দিন আঙ্কেল। আন্টিকে গিয়ে বলুন আপনি আমাকে বিয়ে করতে চান না, প্লিজ। আরসালান এই পর্যায়ে তোফার দিকে ফিরে দাঁড়ালো। সোজাসুজি তোফার চোখে চোখ রাখলো, সামান্য ঝুঁকলো ওর দিকে। ভয়ে মাথা পিছিয়ে নিল তোফা। ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল, রেডি হলো ভালো কিছু শোনার জন্য। আরসালানের অদর কোণে অস্পষ্ট হাসির রেখা দেখা দিল। সে তোফাকে হতাশ করিয়ে দিয়ে কণ্ঠ খাদে নামিয়ে বলল, আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম। গরু ছাগল মানুষ করার এক্সপেরিয়েন্স আমার আছে, অ্যান্ড ইউ নো ইট ভেরি ওয়েল, রাইট? ইফ ইউ হ্যাভ এ প্রবলেম ইউ ক্যান গো অ্যান্ড কল অফ দ্য ওয়েডিং। রাগে দুঃখে চোখে পানি চলে আসলো তোফার। লোকটা তাকে ঠান্ডা মাথায় আবারও অপমান করলো। সে ভয় ডর ছেড়ে আঙুল উঁচিয়ে মৃদু চিৎকার করে বলল, দেখুন, আমি মোটেও ভালো মেয়ে নই, একদমই আপনার মনের মতো না। আমার বয়ফ্রেন্ড না থাকলেও কতগুলো ক্রাশ আছে জানেন, কয়েক ডজন তো হবেই। এরপরও আমাকে বিয়ে করলে পস্তাবেন।
বলে দিলাম, আই হ্যাভ মেনি ওয়েজ আছে মানে পানিশমেন্ট বোঝালো। তার মানে আরসালান নামক রাক্ষস পুরুষ বিয়েটা ভাঙবে না। তুফা মাথা নিচু করে এগুলোই ভাবছিল। এরপর আরসালানকে আরও কিছু বলার জন্য মাথা উঁচু করতেই দেখলো আরসালান বড় বড় পা ফেলে ছাদ থেকে নিচে চলে যাচ্ছে। এই পর্যায়েই কেঁদেই ফেললো তোফা। কেমন লোক, তার কথা শেষ হওয়ার আগেই না বলে কয়েক নিচে চলে গেল। একসাথে নাকি সে করবে সংসার। তোফা কাঁদতে কাঁদতে নিচে চলে আসলো। নিজের রুমে ঢুকতেই দেখতে পেল তার বিছানায় বসে পা দুলাছে স্বামী। তোফাকে কাঁদতে কাঁদতে রুমে আসতে ধরে বিছানায় বসিয়ে প্রশ্ন করলো, কাঁদছিস কেন? তুফু, ভাইয়া কি তোকে হার্ট করার মতো কিছু বলেছে? তুফা ফুপাতে ফুপাতে বলল, হার্ট করার মতো কিছু বলেছে মানে কি? সে তো আমাকে পুরোটাই টাইমই ইনসাল্ট এরপর ইনসাল্ট করেছে। আমি নাকি চাইল্ডস ইম্যাচিউর, তার নাকি ইচ্ছা ছিল ম্যাচিউর আন্ডারস্ট্যান্ডিং কাউকে বিয়ে করার। তো আমি বললাম বিয়েটা ভেঙে দেন তাহলে। সে আমাকে কি বলেছে জানো? বলেছে গরু ছাগল মানুষ করার এক্সপেরিয়েন্সে তারা আছে। আমাকে গরু ছাগল মিন করেছে। এই লোকের সাথে আমি কেমনে সংসার করব আপু? আমাকে বাঁচাও। কত স্বপ্ন ছিল আমার বিয়ে নিয়ে, একটা লাভিং কেয়ারিং হাজবেন্ড হবে আমার, অথচ পেটে যাচ্ছি জল্লাদ হাজবেন্ড। আমি নিশ্চিত বিয়ের পরও এই লোক আমাকে টর্চার করবে, উঠতে বসতে ধমকাবে আর পানিশমেন্ট দিবে। আমি ওই রাক্ষসকে বিয়ে করতে চাই না। তোফার মুখে ইন ডিটেলসে সব শুনে কেন যেন হাসি আসলো স্বামীর। তবে বেচারি কাঁদছে দেখে মুখ চেপে হাসি কন্ট্রোল করলো সে। ওর পিঠে হাত বুলিয়ে ঠান্ডার স্বরে বলল, কাঁদিস না বোন, বিয়ের পর আর পানিশমেন্ট দিবে না, আদর সোহাগ করবে। চিল। কেঁদে কেটে অলরেডি ফর্সা ছোট্ট মুখটা লাল হয়ে গেছে তোফার। এর মধ্যে স্বামীর এই ঠাট্টা তার কান্নার তীব্রতা বাড়িয়ে দিল। সে চোখের পানি মুছতে মুছতে রাগী কণ্ঠে বলল, মজা করছো আমার সাথে? ভালো লাগছে না আমার এই বাড়ি ঘর ছেড়ে চলে যেতে ইচ্ছে করছে। কেউ বুঝতে চাচ্ছে না আমাকে। স্বামীর মায়া হলো। তোফাকে বুকে জড়িয়ে নিল সে। বলল, কি আর করবি বল? তোর তো লাভারও নেই যে তাকে দেখিয়ে বিয়ে ভাঙবি। তবে শাশু শাশুমাকে একবার বলে দেখতে পারিস। তোফা স্বামীর বুকে মুখ গুজে বিড়বিড় করে বলল, মানবে না আপু, আমার কথা শুনবে না। লাস্ট বছরগুলোতে কম চেষ্টা করেছি ও লোকের থেকে পিছা সারানোর। শুনেনি। তোফা কথা শেষ করতে না করতে রুমে আসলো তোফার বাবা মা ফারুক আহমেদ এবং নাইসা আহমেদ। স্বামী তোফাকে ছেড়ে পিছিয়ে দাঁড়ালো। স্বামীর স্থানে বসলো নাইসা আহমেদ। উনি বুকে জড়িয়ে নিলেন তোফাকে। তোফা আহ্লাদি বাসা নেয় মুখ গুজলো মায়ের বুকে। ঠিক করলো বাবা মাকে বলবে যে সে আরসালানকে বিয়ে করতে চায় না। কিন্তু তার আগেই নাইসা আহমেদ তোফার মাথায় হাত বুলিয়ে মৃদুস্বরে বলে উঠলেন, কাজী সাহেব আসছে মা, আইজি তোমার আর আরসালানের কাবিনটা করিয়ে রাখতে চাচ্ছি আমরা। হুট করে এমন একটা ডিসিশন বাবা মা নিয়েছে শুনে তবদা খেয়ে গেল তোফা। মায়ের বুক থেকে সরে আসলো সে। মিনিট দুয়েক নীরবে শূন্য দৃষ্টিতে বাবা মায়ের দিকে তাকিয়ে রইল। অতঃপর শেষবারের মতো চেষ্টা করতে ভাঙা স্বরে বলে উঠল, আমি ওনাকে বিয়ে করতে চাই না। আম্মু, আবু ফারুক আহমেদ গম্ভীর মুখে তাকিয়ে রইলেন তোফার মুখের দিকে। মেয়ের মাথায় হাত রেখে বললেন, আমরা কথা দিয়ে দিয়েছি মা, আমাকে ওনাদের সামনে ছোট করো না। আর একটা জিনিস মাথায় রেখো, আমরা তোমার ভালোই চাই, তোমার খারাপ কখনো চাইনি। স্তব্ধ হয়ে গেল তোফা। অভিমানে মুখ ফিরিয়ে নিল সে। আর একটা শব্দ অপচয় করল না। এরপর সবটা হলো খুব দ্রুত। কাজী সাহেব আসলেন। কবুল বলতে বলা হলো তোফাকে।
তুফা 2 মিনিট নীরব থেকে এক নিঃশ্বাসে 3বার কবর বলে ফেলল। বাবা মায়ের দিকে একটিবারও ফিরে তাকালো না। সবটাই হলো সে অভিমানে। নাইসা আহমেদ মেয়ের অভিমান বুঝতে পারলেন। মনটা ভার হলো ওনার। স্বামীর পিছন পিছন রুম থেকে বেরিয়ে আসলেন উনি। মলিন মুখে বললেন, মেয়েটার সাথে এমন করাটা কি ঠিক হলো? মেয়েটা খুব কষ্ট পেয়েছে। ফারুক আহমেদ স্ত্রীর কাঁধে হাত রাখলেন, বললেন, দেখো নাইসা, তোফা আমাদের একমাত্র সন্তান। ও আমাদের অনেক আদরের। আমরা কি ওর খারাপ চাই বলো? আরসালান ছেলেটা তো ভালো। নিজের চোখে ওকে বড় হতে দেখলাম। কোনো খারাপ অভ্যাস নেই ওর মধ্যে। মানুষ হিসেবে ভালো। ভালো জবও করে। আনোয়ার এবং ভাবিও ভালো মানুষ। আমাদের মেয়ে ভালো থাকবে ওখানে। আর সবচেয়ে বড় কথা, ও আমাদের চোখের সামনেই থাকবে। খটক লাগিয়ে খুঁজলেও কি আমরা এমন পেতাম? আজকাল মানুষ চেনা যে বড্ড কঠিন। সেখানে আমরা তো মেয়ের জন্য পরিচিতর মধ্যে ভালো ঘর পেয়েছি। ও ভালো থাকবে, সুখে থাকবে, এটাই তো আমাদের চাওয়া। আমাদের মেয়েটার বয়স কম, বড্ড অভিমানী ও অভিমান করেছে, কিন্তু ঠিকই একটা সময় আমাদের দিকটা বুঝবে আমরা যা করেছি সবটাই ওর ভালোর জন্য করেছি। সময়ের সাথে সব ঠিক হয়ে যাবে, তুমি চিন্তা করো না। নাইসা আহমেদ মাথা ঝাঁকালেন, দীর্ঘশ্বাস ফেলে পা বাড়ালেন ড্রয়িং রুমের উদ্দেশ্যে। গল্প প্রেমের নিঃশব্দ সূচনা। লেখিকা ইরিন নাস। পর্ব 1 ও 2 চলবে। বন্ধুরা, আমার গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।